রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। আসসালামু আলাইকুম। এবার ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালী অবরোধের ঘোষণা দিলেন। উদ্দেশ্য ইরানের তেল রপ্তানি বন্ধ করা। ট্রাম্পের ঘোষণার বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি ইরান আর্মির। ইরানে নতুন করে হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। যুক্তরাষ্ট্র ইরানে 155 বিমান নিয়ে সমৃদ্ধ ইউরেনিয়াম চুরি করতে চেয়েছিল, দাবি চীনা গবেষকের। পুনরায় শান্তি আলোচনা শুরুর ব্যাপারে আশাবাদী যুক্তরাষ্ট্র ইরান। এবার হরমুজ প্রণালী অবরোধের ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সোমবার সকাল 10টা থেকে কার্যকর হবে এই ঘোষণা। ট্রাম্পের এই ঘোষণা বাস্তবায়ন শুরু করেছে মধ্যপ্রাচ্য ভিত্তিক যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম। হরমুজ প্রণালী অবরোধ কার্যকর করতে সেখানে পাঠানো হবে আমেরিকান শক্তিশালী সব রণতরী। ট্রাম্পের এই ঘোষণার বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছে ইরান আর্মির এলিট ফোর্স IRGC। ট্রাম্পের হরমুজ প্রণালীর ঘোষণায় বলা হয়েছে, কেবলমাত্র ইরান থেকে ছেড়ে আসা এবং ইরানের দিকে যাওয়া যে কোনো জাহাজ চলাচল তারা প্রতিরোধ করবে। সেন্টকমের বিবৃতিতে বলা হয়েছে, যেসব জাহাজ ইরানের বন্দরে যাতায়াত করবে না সেগুলো হরমুজ প্রণালী দিয়ে অবাধে চলাচল করতে পারবে। ইরানের দিকে যাতায়াতকারী সব জাহাজকে প্রতিরোধ করা হবে। যুক্তরাষ্ট্রের হরমুজ প্রণালী অবরোধের উদ্দেশ্য ইরানের তেল বিক্রি সম্পূর্ণরূপে বন্ধ করে দেয়া। কারণ 28 ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর ইরান হরমুজ প্রণালীর উপর অবরোধ আরোপ করে। কেবলমাত্র ইরান থেকে যেসব দেশ জ্বালানি তেল কিনতে রাজি হয় সেসব দেশের জাহাজ চলাচলের অনুমতি দেয় ইরান। এর মাধ্যমে ইরান যুদ্ধ শুরুর আগের চাইতেও বেশি তেল বিক্রি করতে সক্ষম হয় চীন সহ বিভিন্ন দেশের কাছে। তাছাড়া ইরান ঘোষণা দিয়েছে, হরমুজ প্রণালী দিয়ে অতিক্রম করা তেলবাহী প্রতিটি জাহাজকে $2 মিলিয়ন ফি দিতে হবে। কেবলমাত্র ইরানের মুদ্রায় যারা টোল পরিশোধ করবে তাদেরকে হরমুজ প্রণালী অতিক্রম করতে দেবে। এ অবস্থায় দিশেহারা হয়ে পড়ে ডোনাল্ড ট্রাম্প ও তার প্রশাসন। ইরানের তেল বিক্রি বন্ধ এবং হরমুজ প্রণালীর উপর ইরানের একচ্ছত্র আধিপত্য বন্ধে এবার তাই যুক্তরাষ্ট্র পাল্টা অবরোধ আরোপের ঘোষণা দিল। যুক্তরাষ্ট্রের এই অবরোধের উদ্দেশ্য কেবল ইরানের তেল বিক্রি বন্ধ করা নয়, বরং বিশ্ব অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ প্রণালীর উপর নিয়ন্ত্রণ আরোপ করা। একই সাথে চীনকেও ইরান থেকে জ্বালানি সংগ্রহ করতে না দেয়া। ইতোমধ্যে ইরান থেকে জ্বালানি তেল আমদানির জন্য 1 ডজনের বেশি দেশ ইরানের সঙ্গে দ্বিপাক্ষিক চুক্তি করেছে। তারাও নতুন করে জ্বালানি সংকটে পড়বে ট্রাম্পের এই অবরোধ কার্যকর হলে। ইরান দৈনিক 1,70,00,000 ব্যারেল তেল বিক্রি করে এবং এর 90% কেনে চীন। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক ঘোষণায় ট্রাম্প বলেছেন, যেসব দেশ ইরানের সঙ্গে চুক্তি করে ইরান থেকে তেল কিনবে এবং ইরানকে টোল দিয়ে অন্য দেশেরও তেল কিনে নিয়ে যাবে সেসব জাহাজ তারা আটকে দেবে। বর্তমানে চীন, ভারত, থাইল্যান্ড, পাকিস্তান, ফিলিপাইন, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া সহ আরও কয়েকটি দেশ চীনের সঙ্গে চুক্তি করে ইরান থেকে তেল কিনছে। ট্রাম্পের অবরোধ আরোপের ঘোষণা এবং ইরানের পাল্টা হুমকির ফলে বস্তুত হরমুজ প্রণালী দিয়ে জ্বালানি পরিবহন একটি বড় অনিশ্চয়তার মধ্যে পড়ে গেল। একই সঙ্গে এবার এ প্রণালী ঘিরে দুই পক্ষের মধ্যে নতুন করে যুদ্ধ ছড়িয়ে পড়তে পারে। ইতোমধ্যে সোমবার পাকিস্তানে যুক্তরাষ্ট্র ইরান আলোচনা ভেঙে যাওয়ার সঙ্গে সঙ্গে বিশ্বে অপরিশোধিত জ্বালানি তেলের দাম ব্যারেল প্রতি বেড়েছে $6। ইরান বলেছে, হরমুজ প্রণালী দিয়ে তাদের শর্ত মেনে বেসামরিক জাহাজ চলাচল করতে পারবে, কিন্তু এখানে কোনো সামরিক জাহাজ আসতে দেওয়া হবে না। ফলে হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্রের রণতরী মোতায়েন নিয়ে দুই দেশ আবার যুদ্ধ পরিস্থিতির মুখোমুখি। হরমুজ প্রণালীকে ঘিরে উত্তেজনার মধ্যে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC নতুন করে কঠোর হুঁশিয়ারি দিয়েছে। তারা সতর্ক করে বলেছে, যে কোনো ভুল পদক্ষেপ শত্রুকে এই প্রণালীর প্রাণঘাতী ঘূর্ণিতে আটকে ফেলবে। IRGCর নৌ কমান্ডের পক্ষ থেকে বলা হয়েছে, হরমুজ প্রণালীতে চলাচল সম্পূর্ণভাবে তাদের নজরদারি ও নিয়ন্ত্রণে রয়েছে এবং ড্রোনের মাধ্যমে প্রতিনিয়ত পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। ইরানের ডেপুটি পার্লামেন্ট স্পিকার হাজি বাবাই দাবি করেছেন, এই কৌশলগত জলপথ পুরোপুরি ইরানের নিয়ন্ত্রণে এবং এখানে চলাচলের জন্য রিয়ালে টোল দিতে হবে। বাবাই বলেন, প্রণালীটি সম্পূর্ণরূপে ইরানের হাতে এবং এর টোল অবশ্যই ইরানের মুদ্রা রিয়ালে পরিশোধ করতে হবে। CNN এর বিশ্লেষণে বলা হয়েছে, ট্রাম্প এর আগে হরমুজ প্রণালী খুলে দেওয়ার জন্য বিভিন্ন ধরনের উদ্যোগ গ্রহণ করেছেন, কিন্তু সফল হয়নি। কিন্তু এখন তিনি নিজেই এটি বন্ধ করতে চান। এর কারণ ইরান তেল বিক্রি বন্ধ করা। ইরান মার্চ মাস পর্যন্ত প্রতিদিন গড়ে 19 লক্ষ ব্যারেল অপরিশোধিত তেল রপ্তানি করতে সক্ষম হয়েছিল, যা আগের 3 মাসের তুলনায়
প্রতিদিন প্রায় 1 লক্ষ ব্যারেল বেশি। স্থায়ী যুদ্ধবন্ধে পুনরায় শান্তি আলোচনার ব্যাপারে আশা প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র ইরান। যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স বলেছেন, ইরানের সঙ্গে এখনো চুক্তি করা সম্ভব। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ানও বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের চুক্তি হওয়া সম্ভব। রোববার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দীর্ঘ টেলিফোন আলাপের সময় তিনি একথা বলেন। অপরদিকে কূটনীতির কোনো শেষ নেই বলে মন্তব্য করেছেন ইরানের মুখপাত্র ইসমাইল বাঘাই। ইসমাইল বাঘাই বলেন, 40 দিনেরও বেশি সময় ধরে চলা চাপিয়ে দেয়া যুদ্ধের পর এবং যুদ্ধবিরতি কার্যকর হওয়ার 2 দিনের মধ্যেই একটি শান্তি আলোচনা হয়েছে, যা অবিশ্বাস, সন্দেহ ও সংশয়ে ভরা এক পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। ইরানের রাষ্ট্রীয় স্টুডেন্ট নিউজ নেটওয়ার্ককে তিনি বলেন, শুরু থেকেই আমাদের এটা আশা করা উচিত ছিল না যে আমরা একটি মাত্র বৈঠকেই কোনো চুক্তিতে পৌঁছতে পারব। আমার মনে হয় না কারোই এমন কোনো প্রত্যাশা ছিল। তবে শান্তি আলোচনা বা একটি চুক্তিতে পৌঁছানোর সম্ভাবনা শেষ হয়ে গেল কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, কূটনীতি কখনো শেষ হয় না। সোমবার টাইমস অফ ইসরায়েলের খবরে বলা হয়েছে, ইসরায়েল নতুন করে ইরানে হামলার প্রস্তুতি নিচ্ছে। প্রতিরক্ষা কর্মকর্তাদের বরাতে 3টি প্রধান হিব্রু টিভি নেটওয়ার্ক জানিয়েছে, যুক্তরাষ্ট্র এবং ইরানের যুদ্ধবিরতি আলোচনা ব্যর্থ হওয়া ইসরায়েল আর্মি ইরানের সাথে নতুন করে সংঘাতের জন্য প্রস্তুতি নিচ্ছে। রবিবার ওয়াইনেট সংবাদ সাইট জানায়, ইসরায়েল সেনা প্রধান জেনারেল ইয়ার জামির সামরিক বাহিনীকে উচ্চতর প্রস্তুতি গ্রহণ করতে এবং ইরানের সাথে পুনরায় সংঘাত শুরু করার জন্য প্রস্তুত হতে নির্দেশ দিয়েছেন। এরপর সন্ধ্যায় চ্যানেল 12 নিউজ কোনো সূত্রের উল্লেখ না করে জানায় যে আইডিএফ শুধু ইরানের সাথে নতুন করে সংঘাতের জন্য প্রস্তুতি নিচ্ছে না, বরং ইসরায়েলের উপর ইরানের একটি সম্ভাব্য আকস্মিক হামলা মোকাবেলার জন্য প্রস্তুতি নিচ্ছে। ইসরায়েল সংঘাত পুনরায় শুরু করার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্তের জন্য অপেক্ষা করছে। ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে যে শান্তি আলোচনায় অচলাবস্থা ভাঙার উপায় হিসেবে ট্রাম্প এবং তার উপদেষ্টারা হরমুজ প্রণালীতে মার্কিন অবরোধের পাশাপাশি ইরানের সীমিত সামরিক হামলা পুনরায় শুরু করার বিষয়টিও বিবেচনা করছে। ইরানের নিখোঁজ পাইলট উদ্ধারের নামে যুক্তরাষ্ট্র 155টি যুদ্ধবিমান নিয়ে অভিযান পরিচালনা করে ইরানের কাছে থাকা সমৃদ্ধ ইউরেনিয়াম চুরি করার জন্য, কিন্তু শেষ পর্যন্ত তারা ব্যর্থ হয়েছে। চীনা এক বিশ্লেষক দাবি করেছেন রোববার, গত 5 এপ্রিল যুক্তরাষ্ট্র আর্মির সেরা নেভি সিল কমান্ডো সহ নৌ, বিমান ও স্থলবাহিনীর সব চৌকস সেনা কর্মকর্তাদের নিয়ে গঠিত কয়েকটি টিম 155টি যুদ্ধবিমান নিয়ে ইরানের ইস্পাহানে গোপন অভিযান চালায়। ইরানের নিখোঁজ পাইলট উদ্ধারের নাম করে চালানো হয় এই অভিযান, কিন্তু তাদের মূল উদ্দেশ্য ছিল ইরানের কাছে থাকা সমৃদ্ধ ইউরেনিয়াম চুরি করা। যুক্তরাষ্ট্র মনে করে ইরানের কাছে 440 কেজি থেকে 550 কেজি সমৃদ্ধকৃত ইউরেনিয়াম আছে, যা থেকে তারা 10 থেকে 12টি পারমাণবিক বোমা বানাতে সক্ষম। চীনা বিশ্লেষক বলেছেন, ইস্পাহানের কাছে সংকীর্ণ একটি এয়ারফিল্ডে প্রথমে 2টি সামরিক পরিবহন বিমান অবতরণ করে। ইরানি বাহিনী আগেই সেখানে ওত পেতে ছিল। তারা ইচ্ছা করে যুক্তরাষ্ট্রের একটি বিমান প্রথমে অবতরণের সুযোগ দেয়। এরপর আরেকটি অবতরণের করার পর তারা সেখানে হামলা চালায়। একই সঙ্গে তারা আকাশে অবস্থানরত অন্যান্য বিমানের উপরও হামলা চালায়। এ সময় এয়ারফিল্ডে অবতরণ করা বিমান দুটি উড্ডয়নের চেষ্টা করে, কিন্তু বিমান দুটি একটির ডানা অপরটির সঙ্গে লেগে থাকায় এমনভাবে জট পাকায় যে তারা নড়তে পারছিল না। ফলে যুক্তরাষ্ট্র আর্মি কোনো মতে পাইলট ও অন্যদের তুলে নিয়ে বিদায় নেয়, এলাকা ছেড়ে পালিয়ে যায়। পালিয়ে যাওয়ার আগে তারা নিজেরাই পরিত্যক্ত বিমান দুটি ধ্বংস করে দেয়। এছাড়া ইরানের হামলায়ও যুক্তরাষ্ট্রের হেলিকপ্টার ও ড্রোন ভূপাতিত হয়েছে সেখানে। ইরান বনাম যুক্তরাষ্ট্র ইসরায়েলের মধ্যে 40 দিনের তীব্র সামরিক সংঘাতের পর হঠাৎ করে 2 সপ্তাহের যুদ্ধবিরতির ঘোষণা করা হয়েছিল। এরপর একটি প্রশ্ন সামনে আসে, কি কারণে 2 পক্ষ যুদ্ধ থামাতে বাধ্য হলো? এই যুদ্ধবিরতি ছিল সামরিক কৌশলগত, রাজনৈতিক ও অর্থনৈতিক বাস্তবতার এক সমন্বিত প্রতিফলন, যা সব পক্ষের হিসাব নিকাশ বদলে দিয়েছে। বিশ্লেষকরা মনে করেন, এই সাময়িক যুদ্ধবিরতি অত্যন্ত ভঙ্গুর। ইসলামাবাদে 21 ঘন্টা আলোচনার পর কোনো চুক্তিতে পৌঁছাতে না পারা থেকে তা প্রমাণ হয়। যুদ্ধবিরতির পর ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনা ব্যর্থ হলো। এই আলোচনায় ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ এবং মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স অংশ নেন। আলোচনাটি ছিল গত 48 বছরের মধ্যে 2 পক্ষের সর্বোচ্চ পর্যায়ের সরাসরি রাজনৈতিক সম্পৃক্ততা। আসলে এই বৈঠক ছিল একটি পরীক্ষা মাত্র। কোনো চুক্তি ছাড়া আলোচনা শেষ করে জেডি ভান্স ইসলামাবাদ ত্যাগ করেন।
অপরদিকে ইরানের পক্ষ থেকে জানানো হয় ইরানি প্রতিনিধি দল টানা ২১ ঘন্টা প্রচণ্ড চাপের মধ্যে আলোচনা চালিয়ে গেছে। তাদের পক্ষ থেকে বিভিন্ন উদ্যোগ নেওয়া সত্ত্বেও মার্কিন পক্ষের অযৌক্তিক এবং মাত্রাতিরিক্ত দাবির কারণে আলোচনায় কোনো অগ্রগতি সম্ভব হয়নি। এর ফলে আলোচনা এখানেই শেষ হয়েছে। এরপরও পাকিস্তানের মধ্যস্থতায় সাময়িক যুদ্ধবিরতি কেন সম্ভব হলো তা ব্যাখ্যা করা খুবই গুরুত্বপূর্ণ। ইরানের ৪০ দিনের প্রতিরোধ ছিল তেহরানের জন্য অস্তিত্ব রক্ষার যুদ্ধ। ইরানের সামরিক বাহিনীর শক্তিশালী প্রতিক্রিয়া ওয়াশিংটন ও তেল আবিবের সামরিক যুদ্ধবাজ নেতৃত্বকে কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলে। তাদের ধারণা ছিল প্রবল সামরিক আক্রমণের মুখে ইরান সরকারের দ্রুত পতন ঘটবে। ইরানের প্রতিরোধ এই ভিত্তিকে দুর্বল করে দেয়। এছাড়া হরমুজ প্রণালীর উপর ইরানের নিয়ন্ত্রণ এই যুদ্ধের অর্থনৈতিক ও কৌশলগত সমীকরণ বদলে দেয়। এই প্রণালীটি বৈশ্বিক জ্বালানি ব্যবস্থার অন্যতম গুরুত্বপূর্ণ একটি পথ, যার মধ্য দিয়ে বিশ্বের মোট তেল সরবরাহের প্রায় 1/5 পরিবাহিত হয়। যুদ্ধের সময় এই জলপথটি বন্ধ হয়ে যাওয়ার বা বিঘ্নিত হওয়ার আশঙ্কা বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি করে। বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম হু হু করে বেড়ে যায়। এই পরিস্থিতির প্রভাব মধ্যপ্রাচ্যের সীমানা ছাড়িয়ে ইউরোপ, এশিয়া এবং উত্তর আমেরিকার অর্থনীতিতেও পড়েছে। এর ফলে মার্কিন নীতি নির্ধারকরা এই বাস্তবতার মুখোমুখি হতে বাধ্য হন। ইরানের সাথে দীর্ঘমেয়াদী যুদ্ধ বিশ্ব অর্থনীতিতে ভয়াবহ বিপর্যয় ডেকে আনতে পারে। ইরানের ভেতরে যুক্তরাষ্ট্রের একটি বড় ধরনের সামরিক অভিযান ব্যর্থ হয়েছে। এই অভিযানে যুক্তরাষ্ট্রের ১৫০টিরও বেশি বিমান অংশ নিয়েছিল। এই অভিযানের লক্ষ্য ছিল ইরানের কাছে থাকা ৬০% সমৃদ্ধ প্রায় ৪৫০ কেজি ইউরেনিয়াম দখল করা। একজন পাইলটকে উদ্ধারের আড়ালে অত্যন্ত গোপনীয় অভিযানটি চালানো হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত পারমাণবিক উপকরণগুলো জব্দ করতে পারেনি। জটিল এই অপারেশনের ব্যর্থতা প্রমাণ করে সামরিক শক্তি প্রয়োগ করে ইরানের পারমাণবিক কর্মসূচির স্পর্শকাতর অংশগুলো ধ্বংস বা কবজা করা প্রায় অসম্ভব। ইরানের অভ্যন্তরীণ ঘটনাবলীও এই সংঘাতের গতিপথ প্রভাবিত করে। মার্কিন ও ইসরায়েলি নীতি নির্ধারকরা ধারণা করেছিল সামরিক চাপ হয়তো দেশ জুড়ে ব্যাপক অস্থিরতা বা রাজনৈতিক অস্থিতিশীলতা তৈরি করবে, কিন্তু বাস্তবে এর উল্টো চিত্র দেখা গেছে। বিপুল সংখ্যক ইরানি নাগরিক জাতীয় ঐক্য এবং বিদেশি আক্রমণের বিরুদ্ধে রাস্তায় নেমে আসে। একই সময় বিদেশে বসবাসরত অনেক ইরানীয় যুদ্ধের বিরুদ্ধে প্রচারণা শুরু করেন। সামরিক হামলার ফলে ইরানের অভ্যন্তরীণ বিদ্রোহ দেখা দেবে এমন ধারণা ভুল প্রমাণিত হয়। যুদ্ধ ও অস্থিরতার মধ্যেও ইরানের নিরাপত্তা বাহিনী দেশের সীমান্তের উপর দৃঢ় নিয়ন্ত্রণ বজায় রাখতে সক্ষম হয়। যুদ্ধকালীন অস্থিতিশীলতার প্রধান উদ্বেগ থাকে কোনো সন্ত্রাসী বা জঙ্গি গোষ্ঠী পরিস্থিতিকে কাজে লাগিয়ে অনুপ্রবেশ করে বিশৃঙ্খলা তৈরি করতে পারে। ইরানি বাহিনী এই ধরনের পরিস্থিতি মোকাবেলায় সফল হয়েছে। দেশে বড় ধরনের কোনো অভ্যন্তরীণ নিরাপত্তা সংকট তৈরি হয়নি। যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতি এবং আন্তর্জাতিক প্রেক্ষাপটও যুদ্ধ থামানোর সিদ্ধান্তের পেছনে বড় ভূমিকা রেখেছে। সংঘাত যত দীর্ঘ হয়েছে, মার্কিন জনগণের একাংশের মধ্যে এর বিরোধিতা ততই বেড়েছে। রাজনৈতিক নেতাদের পক্ষ থেকে সমালোচনার ঝড় উঠেছে। আন্তর্জাতিক জনমত যুদ্ধের বিরুদ্ধে চলে যায়। যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতিতে এই যুদ্ধের প্রভাব পড়তে শুরু করে। নভেম্বরের নির্বাচনে সম্ভাব্য পরাজয়ের শঙ্কা ওয়াশিংটনের হিসাব নিকাশে বড় ধরনের প্রভাব ফেলে। এই সংঘাত শুধু ইরানের সাথে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে সীমাবদ্ধ ছিল না। এই অঞ্চলের দেশগুলো যুদ্ধে ধীরে ধীরে জড়িয়ে পড়ে। ইরান প্রতিবেশী দেশগুলোকে টার্গেট করে। এর ফলে যুদ্ধটি সব পক্ষেরই ক্ষতি করেছে। ইরান সরাসরি ইসরায়েলে মার্কিন সামরিক স্থাপনা এবং ওই অঞ্চলে তাদের মিত্র দেশগুলোর অবস্থানে আঘাত এনেছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল ইরানের অভ্যন্তরে ব্যাপক হামলা চালিয়েছে। যুদ্ধে নানা পক্ষের সম্পৃক্ততা যুদ্ধবিরতির ক্ষেত্র তৈরি করতে সহায়ক হয়। নিউ ইয়র্ক টাইমসের মতে এই যুদ্ধ ইরানকে একটি প্রধান বিশ্ব শক্তিতে পরিণত করেছে। সব পক্ষের ক্ষয়ক্ষতি এবং আঞ্চলিক যুদ্ধে জড়িয়ে পড়ার ঝুঁকি শেষ পর্যন্ত সাময়িক যুদ্ধবিরতিকে ত্বরান্বিত করে। এরপরও সামরিক বিশ্লেষকরা মনে করেন এই যুদ্ধবিরতি বেশ ভঙ্গুর এবং অনিশ্চিত। ইসলামাবাদ আলোচনা থেকে দ্রুত ফল আসবে এমনটা ভাবার কোনো কারণ ছিল না। যুদ্ধবিরতির কাঠামো এবং আলোচনার রূপরেখা ছিল অস্পষ্ট। শুরুতে ইরানের 10 দফা ও যুক্তরাষ্ট্রের 15 দফার মধ্যে পার্থক্য দেখা গেছে। ওয়াশিংটন এবং তেল আবিব যে অবস্থান ব্যক্ত করেছে তার সাথে মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের বর্ণনারও অমিল ছিল।
সবচেয়ে বড় অজানা বিষয় হলো ওয়াশিংটনের রাজনৈতিক সদিচ্ছা। এই বিরতি কি কূটনীতির পথে হাঁটার প্রচেষ্টা, নাকি পুনরায় সামরিক অভিযান শুরু করার আগে অস্ত্রের মজুদ পূর্ণ করার কৌশল, তা নিয়ে অনিশ্চয়তা রয়ে গেছে। ট্রাম্প আগেই হুমকি দিয়েছিলেন আলোচনা ব্যর্থ হলে তারা আরও ভয়াবহ অস্ত্র ব্যবহার করবেন, যেগুলো জাহাজে ভরা হচ্ছে। পারমাণবিক, আঞ্চলিক এবং দ্বিপাক্ষিক ইস্যুগুলো নিয়ে সরাসরি আলোচনা করতে ব্যাপক সংলাপই কেবল একটি টেকসই চুক্তির প্রকৃত সুযোগ তৈরি করতে পারে, কিন্তু সেটি হওয়ার তেমন সম্ভাবনা নেই। হরমুজ প্রণালীর উপর ইরানের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার বিষয়টি শুধু নয়, পারমাণবিক শক্তির বিষয়ে তাদের অবস্থান ইরানকে বাধ্য করার চেষ্টা করছে যুক্তরাষ্ট্র। এর মধ্যে ইসরায়েলের ভূমিকা অত্যন্ত সংবেদনশীল। ইসরায়েল সবসময় ইরান যুক্তরাষ্ট্র সম্পর্ক উন্নয়নের প্রচেষ্টার বিরোধিতা করেছে। জেডি ভান্সের সাথে যারা এসেছেন তারা প্রবলভাবে ইসরায়েলপন্থী। কূটনীতিতে ইসরায়েল যে বাধা সৃষ্টি করছে তা বলার অপেক্ষা রাখে না। লেবাননে তাদের হামলা থেকে আগেই ইঙ্গিত পাওয়া গেছে ইসরায়েল যে কোনো ধরনের চুক্তি ঠেকাতে চায়। উপসাগরীয় দেশগুলোর আঞ্চলিক সমীকরণ বদলে গেছে। সংযুক্ত আরব আমিরাত ইসরায়েলের সাথে ঘনিষ্ঠ কৌশলগত অংশীদারিত্ব গড়ে তুলেছে। যুদ্ধবিরতির প্রথম দিনেই সংযুক্ত আরব আমিরাত প্রকাশ্যে এই সাময়িক বিরতির বিরোধিতা করেছে। এছাড়া অন্য উপসাগরীয় দেশগুলোর অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবার দাবি করেছেন 5টি উপসাগরীয় দেশ ইরানের বিরুদ্ধে মার্কিন ইসরায়েল যুদ্ধে সহযোগিতা করেছে। কোনো দেশই এখন পর্যন্ত এই দাবি প্রকাশ্যে অস্বীকার করেনি। ইরানের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতিও এই আলোচনার ভবিষ্যৎ নির্ধারণ করেছে। ইরানের জনগণের একটি অংশ যুদ্ধবিরতির বিপক্ষে এবং যুদ্ধ চালিয়ে যাওয়ার পক্ষে। ফলে ইরানি নেতাদের এমন একটি চুক্তির প্রয়োজন যা দেশের ভেতরে রাজনৈতিকভাবে গ্রহণযোগ্য এবং সমর্থনযোগ্য হবে। এ কথা সত্য, আলোচনার পথটি একটি বিরল সুযোগও তৈরি করেছিল। মার্কিন পক্ষে ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স একজন নির্ভরযোগ্য রাজনৈতিক ব্যক্তিত্ব হিসাবে সরাসরি ট্রাম্পের হয়ে কথা বলছেন। অন্যদিকে ইরানের পক্ষে গালিবাফ এবং ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব মোহাম্মদ বাঘের জোলখাদর উভয় ইসলামী বিপ্লবী গার্ডের সিনিয়র কমান্ডার, যারা ইরানের সবচেয়ে প্রভাবশালী নিরাপত্তা প্রতিষ্ঠানের প্রতিনিধিত্ব করছেন। এই নেতাদের ইরানের কৌশলগত সিদ্ধান্ত গ্রহণ কাঠামোতে ক্ষমতা এবং কর্তৃত্ব রয়েছে। এই ধরনের প্রতিনিধিত্ব উভয় পক্ষকেই কঠিন সিদ্ধান্ত নেয়ার সক্ষমতা প্রদান করতে পারে, কিন্তু এরপরও আলোচনা এগুতে পারেনি, কারণ ইরানের কাছে যুক্তরাষ্ট্র এমন কিছু শর্ত প্রদান করেছে যা পূরণ করা তাদের পক্ষে সম্ভব নয়। যে কোনো চুক্তিতে সকল পক্ষের জন্য একটি সম্মানজনক পরিণতি বা ফেস সেভিং আউটকাম থাকতে হয়, যাতে সব পক্ষ ফলাফলকে তাদের জাতীয় স্বার্থের সাথে সামঞ্জস্যপূর্ণ হিসাবে উপস্থাপন করতে পারে। এর মাধ্যমেই যুদ্ধবিরতি একটি দীর্ঘস্থায়ী চুক্তিতে রূপ নিতে পারে। যখন একটি পক্ষের উপর কোনো শর্ত চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয়, তখন সে আলোচনা সফল হওয়া অসম্ভব। যুক্তরাষ্ট্র আলোচনায় এমন কিছু দাবি করেছে যা তারা যুদ্ধের মাধ্যমেও অর্জন করতে পারেনি। সংশ্লিষ্ট ওই সূত্র জানায়, হরমুজ প্রণালী, ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক জ্বালানি কর্মসূচি ও আরও বেশ কিছু বিষয়ে যুক্তরাষ্ট্রের উচ্চাভিলাষী শর্তগুলো তেহরান মেনে নেয়নি। মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক ভূ রাজনৈতিক উত্তেজনার প্রেক্ষাপটে একটি নতুন ধরনের গোয়েন্দা প্রযুক্তির কথা সামনে এসেছে, যা আধুনিক যুদ্ধ ও উদ্ধার অভিযানের ধারণাকেই নতুনভাবে সংজ্ঞায়িত করতে পারে। ঘোস্ট মুরমুর নামে পরিচিত এই কথিত গোপন প্রযুক্তিটি ব্যবহার করে যুক্তরাষ্ট্রের এক বিমান চালককে ইরানের দুর্গম পার্বত্য এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। এমন একটি দাবি আন্তর্জাতিক নিরাপত্তা ও প্রযুক্তি বিশ্লেষকদের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। ঘটনাটি শুধু একটি সফল উদ্ধার অভিযানের গল্প নয়, এটি ভবিষ্যতের যুদ্ধ, নজরদারি এবং মানবদেহ ভিত্তিক ট্র্যাকিং প্রযুক্তির সম্ভাবনা ও ঝুঁকি উভয়ই সামনে নিয়ে আসে। ঘটনাটির সূত্রপাত যখন একটি F-15E স্ট্রাইক ঈগল যুদ্ধবিমান ইরানের ইস্পাহানের দক্ষিণ পশ্চিমাঞ্চলে ভূপাতিত হয়। এতে থাকা 2 জন মার্কিন বিমানকর্মীর একজন দ্রুত উদ্ধার হলেও অপরজন, যিনি ডুডে 44 ব্রাভো কস্টলাইন ব্যবহার করতেন, তিনি গভীর পার্বত্য অঞ্চলে বিচ্ছিন্ন অবস্থায় পড়ে যান। তিনি ছিলেন একজন অস্ত্র ব্যবস্থা কর্মকর্তা এবং গুরুতর ঝুঁকির মধ্যে ছিলেন। শত্রু এলাকায় অবস্থান, সীমিত অস্ত্র, শারীরিক আঘাত এবং মাথার ওপর পুরস্কার ঘোষণার মতো পরিস্থিতি তাকে আরও বিপদের মুখে ঠেলে দেয়। এমন পরিস্থিতিতে তার বেঁচে থাকা নির্ভর করছিল কেবল তার প্রশিক্ষণ, বিশেষ করে ACRE সার্ভাইভাল এভিয়েশন রেজিস্ট্যান্স এসকেপ কৌশলের ওপর। এই পর্যায়ে গল্পে প্রবেশ করে ঘোস্ট মুরমুর নামের রহস্যময় প্রযুক্তি।
দাবি করা হয় সিআইএ এই প্রযুক্তি ব্যবহার করে দূর থেকে ওই বিমান কর্মীর হৃদস্পন্দন শনাক্ত করতে সক্ষম হয়। প্রযুক্তিটি নাকি কোয়ান্টাম ম্যাগনোমেট্রিক ভিত্তিক, যা মানুষের হৃদযন্ত্রের ইলেকট্রোম্যাগনেটিক সিগন্যাল শনাক্ত করতে পারে। সাধারণত এই ধরনের সিগন্যাল এতটাই দুর্বল যে তা হাসপাতালের বিশেষায়িত যন্ত্র ছাড়া শনাক্ত করা সম্ভব নয়। কিন্তু এখানে দাবি করা হয় উন্নত সেন্সর, বিশেষ করে কৃত্রিম হীরার মাইক্রোস্কোপিক ত্রুটিকে কাজে লাগিয়ে তৈরি সেন্সর এই সিগন্যালকে অনেক দূর থেকে শনাক্ত করতে পারে। এই প্রযুক্তির সঙ্গে যুক্ত রয়েছে উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তা। এআই সফটওয়্যার ব্যবহার করে পরিবেশের অন্যান্য ইলেকট্রোম্যাগনেটিক শব্দ বা নয়েজ থেকে মানুষের হৃদস্পন্দনের সিগন্যালকে আলাদা করা হয়। এটি একটি অত্যন্ত জটিল প্রক্রিয়া, কারণ প্রাকৃতিক পরিবেশে বিভিন্ন উৎস থেকে অসংখ্য সিগন্যাল উৎপন্ন হয়। তবে প্রতিবেদনে বলা হয়েছে ইরানের ওই দুর্গম এলাকা এই প্রযুক্তি পরীক্ষার জন্য আদর্শ ছিল, কারণ সেখানে ইলেকট্রোম্যাগনেটিক বিঘ্ন খুবই কম ছিল। উদ্ধার অভিযানের সফলতার পেছনে প্রযুক্তির পাশাপাশি মানুষের দক্ষতাও গুরুত্বপূর্ণ ছিল। বিমান কর্মীটি একটি বিশেষ ক্যাম্বেট সার্ভাইভার অ্যাভাটের লোকেটর বিকন সক্রিয় করেছিলেন, যা তার অবস্থান সম্পর্কে আংশিক ধারণা দেয়। তবে তার সঠিক অবস্থান নির্ধারণে ঘোস্ট মুরমুর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে দাবি করা হয়। এই প্রযুক্তির সাহায্যে কমান্ডো দলটি তাকে খুঁজে পায় এবং উদ্ধার করে। এই ঘটনাকে ঘিরে মার্কিন প্রশাসনের প্রতিক্রিয়াও উল্লেখযোগ্য। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক ব্রিফিংয়ে এই অভিযানের প্রশংসা করেন এবং জন র্যাটলাইফের ভূমিকা তুলে ধরেন। যদিও তিনি প্রযুক্তির বিস্তারিত ব্যাখ্যা দেননি, তবে অতুলনীয় প্রযুক্তি ব্যবহারের কথা উল্লেখ করেন। এই ধরনের বক্তব্য সাধারণত দুটি উদ্দেশ্য পূরণ করে। একদিকে অভ্যন্তরীণভাবে সাফল্যের বার্তা দেয়া, অন্যদিকে আন্তর্জাতিক প্রতিপক্ষকে একটি প্রযুক্তিগত বার্তা পাঠানো। এই প্রযুক্তির উৎপত্তি নিয়ে বলা হয়েছে যে এটি লকহিড মার্টিনের গোপন গবেষণা বিভাগ স্ক্যাঙ্ক ওয়ার্কস দ্বারা উন্নত করা হয়েছে। স্ক্যাঙ্ক ওয়ার্কস দীর্ঘদিন ধরেই উন্নত প্রযুক্তির সামরিক প্রযুক্তি তৈরির জন্য বিখ্যাত। এই দাবি যদি সত্য হয়, তাহলে এটি বোঝায় যে যুক্তরাষ্ট্র ইতিমধ্যে এমন প্রযুক্তির পর্যায়ে পৌঁছে গেছে যেখানে মানবদেহের জৈবিক সিগন্যাল দূর থেকে শনাক্ত করা সম্ভব। তবে এখানে প্রশ্ন রয়েছে। প্রথমত, এই প্রযুক্তির কার্যকারিতা কতটা বাস্তবসম্মত? বৈজ্ঞানিকভাবে মানুষের হৃদস্পন্দন থেকে উৎপন্ন চৌম্বক ক্ষেত্র অত্যন্ত ক্ষুদ্র। এটি দূর থেকে শনাক্ত করা অত্যন্ত কঠিন। যদিও কোয়ান্টাম ম্যাগনোমেট্রি একটি উদীয়মান ক্ষেত্র এবং এতে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে, তবুও এই মাত্রার সংবেদনশীলতা অর্জন করা এখনও গবেষণার পর্যায়ে রয়েছে। তাই অনেক বিশেষজ্ঞ এই দাবিকে অতিরঞ্জিত বা আংশিক সত্য বলে মনে করেন। দ্বিতীয়ত, এই প্রযুক্তির সীমাবদ্ধতাও রয়েছে। প্রতিবেদনে নিজেই বলা হয়েছে যে এটি কম জঞ্জালপূর্ণ পরিবেশে সবচেয়ে ভালো কাজ করে, অর্থাৎ শহুরে পরিবেশ বা জনবহুল এলাকায় এটি কার্যকর নাও হতে পারে। এছাড়া এটি প্রচুর প্রসেসিং সময় প্রয়োজন করে, যা বাস্তব সময়ে ব্যবহারকে সীমিত করতে পারে। তৃতীয়ত, এই প্রযুক্তির নৈতিক ও গোপনীয়তা সম্পর্কিত প্রশ্ন গুরুত্বপূর্ণ। যদি সত্যি দূর থেকে মানুষের হৃদস্পন্দন শনাক্ত করা সম্ভব হয়, তাহলে এটি নজরদারির এক নতুন যুগের সূচনা করতে পারে। সরকার বা সামরিক বাহিনী শুধু নয়, ভবিষ্যতে এই প্রযুক্তি বেসরকারি খাতেও ব্যবহার হতে পারে। এতে ব্যক্তিগত গোপনীয়তা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। এই ঘটনাটি আন্তর্জাতিক রাজনীতির ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ। ইরানের মতো একটি প্রতিপক্ষ রাষ্ট্রের ভেতরে গোপনে এই ধরনের প্রযুক্তি ব্যবহার করা একটি বড় কৌশলগত বার্তা। এটি প্রমাণ করে যে যুক্তরাষ্ট্র শুধু সামরিক শক্তিতে নয়, প্রযুক্তিগত দিক থেকেও এগিয়ে থাকতে চায়। একই সঙ্গে এটি প্রতিপক্ষকে সতর্ক করে দেয় যে তাদের ভূখণ্ডের ভেতরেও উন্নত নজরদারি সম্ভব। অন্যদিকে এই ধরনের প্রযুক্তি অস্ত্র প্রতিযোগিতাকে আরও তীব্র করতে পারে। যদি অন্যান্য দেশ, বিশেষ করে চীন বা রাশিয়া, এই ধরনের প্রযুক্তি উন্নয়ন শুরু করে, তাহলে বিশ্ব একটি নতুন ধরনের প্রযুক্তিগত প্রতিযোগিতায় প্রবেশ করবে। এটি শুধু সামরিক ক্ষেত্রে নয়, গোয়েন্দা কার্যক্রম, সাইবার নিরাপত্তা, এমনকি বেসামরিক জীবনের উপরও প্রভাব ফেলতে পারে। এই ঘটনার আরেকটি দিক হলো তথ্যযুদ্ধ বা ইনফরমেশন ওয়ারফেয়ার। এই ধরনের গল্প প্রকাশের মাধ্যমে একটি দেশ তার প্রযুক্তিগত সক্ষমতা প্রদর্শন করতে পারে, যা কখনো কখনো বাস্তবের চেয়েও বড় করে তুলে ধরা হয়। এটি প্রতিপক্ষের মনোবল ভেঙে দেয়া এবং নিজেদের ক্ষমতা বাড়িয়ে দেখানোর একটি কৌশল হতে পারে। তাই এই ধরনের প্রতিবেদনের ক্ষেত্রে সবসময় সমালোচনামূলক দৃষ্টিভঙ্গি রাখা জরুরি। সবশেষে বলা যায়, ঘোস্ট মুরমুর প্রযুক্তির গল্পটি সত্য হোক বা আংশিক সত্য, এটি আমাদের সামনের ভবিষ্যতের যুদ্ধের একটি সম্ভাব্য চিত্র তুলে ধরে, যেখানে যুদ্ধক্ষেত্র শুধু অস্ত্র বা সেনাবাহিনীর মধ্যে সীমাবদ্ধ থাকবে না,
বরং প্রযুক্তি, তথ্য এবং মানবদেহের জৈবিক সিগন্যালও এর অংশ হয়ে উঠবে। এটি একদিকে জীবন রক্ষার নতুন সম্ভাবনা তৈরি করে, অন্যদিকে নতুন ধরনের ঝুঁকি ও নৈতিক প্রশ্ন সামনে নিয়ে আসে। এই ঘটনাটি আমাদের মনে করিয়ে দেয় যে প্রযুক্তি যতই উন্নত হোক, তার ব্যবহার ও প্রভাব সবসময় মানবিক ও রাজনৈতিক প্রেক্ষাপটের উপর নির্ভর করে। ভবিষ্যতে এই ধরনের প্রযুক্তি কিভাবে ব্যবহৃত হবে তা নির্ধারণ করবে শুধু বিজ্ঞান নয়, বরং নীতি, আইন এবং আন্তর্জাতিক সম্পর্কের জটিল সমীকরণ। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।